হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই সেকেন্ড সাবমিটিভের পরীক্ষা খুব ভালো করে দিয়েছো। সেকেন্ড সাবমিটিভের কোশ্চেনগুলো তোমরা সবাই আমাকে হোয়াটসঅ্যাপ করো। যে সমস্ত কোশ্চেনগুলো আমি পাবো সমস্ত কোশ্চেন তোমাদের আলোচনা করে দেবো। এতে তোমাদের বিভিন্ন স্কুলের কোশ্চেন সম্বন্ধে একটা আইডিয়া হবে। তো আজকের ক্লাসে শুরু করছি তোমাদের থার্ড সাবমিটিভের ফার্স্ট মডেল কোশ্চেন ব্যাপারে এমসিকিউগুলো নিয়ে। তো তোমরা দেখে নাও আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন বলেছে যে 600 টাকার বার্ষিক 5% হারে 1 বছরের সুদ হচ্ছে 1 টাকা। এখানে সুদটা দিয়েছে, এ বলে দিয়েছে যে 1 বছরের বার্ষিক 5% সরল সুদের হারে 600 টাকার সুদ হচ্ছে এ টাকা। ঠিক আছে, আমরা কি জানি যে আমরা জানি আই বা আর সমান হয় পি টি আর বাই 100। ঠিক আছে, এটা হয়। এখানে কি এটা সমান হয় কি সুদের পরিমাণ, পি সমান হয় আসল, টি সমান হয় সময়। এক্ষেত্রে সবসময় মনে রাখবে যে টিটা হয় সবসময় বছরে, আর আরটা হয় সুদের হার। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেছি। তাহলে এ সমান কি হবে, এখানে এ সমান হচ্ছে সুদ বলেছে, সুদ হচ্ছে আসল এখানে কত দেওয়া যাচ্ছে 600 ইন্টু সময় 1 বছর, আর সুদের হার এখানে দেওয়া আছে 5%, 5 বাই নিচে হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এ সমান আমরা পেয়ে যাব কত, এ সমান পেয়ে যাব হচ্ছে 30 টাকা। এ সমান পেলাম হচ্ছে 30 টাকা। তারপর বলেছে যে এবং 1200 টাকার বার্ষিক 2.5% হারে 1 বছরের সুদ হচ্ছে 2 টাকা। তাহলে বি সমান কত পাবো আমরা, বি সমান পাবো 1200 ইন্টু সময় এখানে কত দেওয়া আছে 1 বছর, আর সরল সুদের হার দেওয়া আছে 2.12 বাই নিচে পাচ্ছি 100 হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো 1200 ইন্টু 1 ইন্টু এখান থেকে পাবো 5/2, তাহলে 2টা আসবে নিচে ইন্টু 100। ঠিক আছে, এখানে 0 0 কাটছে, আর এখানে 6 2 12, তাহলে পেলাম 30। তাহলে বি সমান পেলাম হচ্ছে কত 30 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রেও আমরা সুদ পেয়েছি 30 টাকা, দ্বিতীয় ক্ষেত্রেও আমরা সুদ পেয়েছি 30 টাকা। তাহলে এরপর তোমরা অপশানটা দেখে নাও। এখানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু বি, এ ইজ ইকুয়াল টু বি এখানে অপশান সিতে আছে, অপশান সি। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। এরপর হচ্ছে 2 দাগ। 2 দাগের কোশ্চেনে বলেছে 2a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস 2c তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলে এ প্লাস সি অনুপাত বি এর মান কত। ঠিক আছে, এটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, আমরা জানি যে দুটি বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 2a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 আর বি মাইনাস 2c ইজ ইকুয়াল টু 0 হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পাচ্ছি 2a ইজ ইকুয়াল টু বি, আর এখান থেকে পাচ্ছি বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2c। তাহলে এই দুটো থেকে আমরা কি পাচ্ছি, এটা আর এটা থেকে আমরা কি পাচ্ছি 2a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2c। ঠিক আছে, আমরা তাহলে তিনটের মধ্যে আমরা সম্পর্ক পেয়ে গেলাম। এখান থেকে আমরা কি লিখতে পারি, বা দিয়ে a বাই হাফ সমান বি বাই 1 ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই হাফ হয়েছে। এটা সমান আমরা ধরে নিচ্ছি কি ধ্রুবক কে, যেখানে নট ইকুয়াল টু 0 হয়েছে। তাহলে আমরা কি পাবো যে এ ইজ ইকুয়াল টু পাবো কে বাই 2, বি ইজ ইকুয়াল টু পাবো কে, আর সি ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে কে বাই 2। ঠিক আছে, এরপর আমাদের যেটা বের করতে হবে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে বের করতে বলেছে এটা, তাহলে এটার মানটা আমরা কি এ এর মান পেয়ে গেছি, বি এর মান পেয়ে গেছি, সি এর মান পেয়ে গেছি। তাহলে এটা সমান এ প্লাস সি সমান কি পাবো, এর মান পেয়েছি কে বাই 2, তাহলে কে বাই 2 প্লাস
সি এর মান পেয়েছি k/2, k/2 হয়েছে। অনুপাত বি সমান পেয়েছি কে, তাহলে কে লিখে দিলাম। তাহলে এখান থেকে পাচ্ছি কত, কে অনুপাত কে সমান হচ্ছে 1:1, 1:1 হচ্ছে অ্যান্সার। এবারে তোমরা অপশানটা দেখে নাও, অ্যান্সার হচ্ছে অপশান এ, অ্যান্সার হচ্ছে অপশান এ। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন। 3 দাগের কোশ্চেনে বলেছে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর উপর ডিওই এমনভাবে অবস্থিত যে, তাহলে ডি বিন্দু আর ই বিন্দু এমনভাবে অবস্থিত যে এডি অনুপাত ডিবি সমান হচ্ছে 3:1। যদি বলেছে ইএ সমান হচ্ছে 3.3 সেমি হয়, ইএ সমান হচ্ছে 3.3 সেমি হয়, তাহলে এসির দৈর্ঘ্য জানতে চেয়েছে। ঠিক আছে, এই অঙ্কটা তোমাদের সেকেন্ড সামেটিভে মানে বেশ কিছু মডেল কোশ্চেন ব্যাপারে আমি করিয়েছি, তবু আরেকবার এখানেও করিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের এই অঙ্কটা মুখস্থর মতো হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি ধরে নিই, যে এডি সমান ধরে নিই হচ্ছে 3x আর বিডি সমান ধরে নিই হচ্ছে x। তাহলে আমরা কি পাই, এখান থেকে এবি সমান পাই দুটোর যোগফল, তাহলে 3x আর x যোগ করলে হয় 4x হয়েছে। আমরা কি জানি যে এডি বাই এবি সমান হয় এপাশের এই বাই এসি হয়েছে। কখন হবে, যখন হবে এটা হবে যে ডিই সমান্তরাল বিসি। ঠিক আছে, তাহলে এবার মানগুলো বসিয়ে নাও। তাহলে এডি সমান এখান থেকে আমরা পেয়েছি কত, 3x বাই এবি সমান পেয়েছি 4x সমান এখানে এর মানটা দেওয়া আছে 3.3 আর এসির মানটা বের করতে বলেছে। ঠিক আছে, এখানে তাহলে x ক্যান্সেল হচ্ছে, 3 11 মানে 1.1, তাহলে এটা গুণ করলে আমরা পাবো কত, এসি সমান হচ্ছে 4.4 সেমি। এককটা সেমিতে দেওয়া আছে, এই যে দেখে নাও এককটা সেমিতে দেওয়া আছে। এরপর তোমরা অপশানটা দেখে নাও, অপশান সি, অ্যান্সার হচ্ছে অপশান সি। এরপর হচ্ছে 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেনে বলেছে যে কোনো ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে দেওয়া হচ্ছে 8√2। ঠিক আছে, 8√2 একক কি দিয়েছে, সেমি। আর জানতে চেয়েছে এটা হচ্ছে তলের। ঠিক আছে, জানতে চেয়েছে যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি। ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে, এটা জানতে চেয়েছে। ঠিক আছে, তলের ক্ষেত্রে কি হয়, তলের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হয়, এটা তল বলতে যে কোনো তল বলতে, যেহেতু এটা একটা হচ্ছে ঘনক, তাহলে ঘনকের প্রতিটি তল হচ্ছে কি বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হয়, a√2 হয়। ঠিক আছে, ঘনকের তাহলে তলের কর্ণের দৈর্ঘ্য যখন বলবে তখন হবে a√2। ঠিক আছে, আর যদি বলে যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত, তখন হবে a√3 হয়েছে, a√3। তাহলে যখনই তল বলে দেবে তখনই আমাদের মাথায় যেন এটা আসে যে তলের কর্ণের দৈর্ঘ্য হবে a√2। তাহলে a√2 সমান আমরা কি বলতে পারবো, 8√2। এ কি, এ হচ্ছে এই দৈর্ঘ্য, ঘনকের তো প্রতিটি বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি যে ধার থাকে প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান হয়, তাহলে এখানে এ সমান হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এ = হচ্ছে 8 হয়েছে। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে, এর মান তো আমরা পেয়ে গেলাম কত, 8, তাহলে 8√3 হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে তোমরা দেখে নাও অপশানটা একটু দেখে নাও, অ্যান্সার হচ্ছে
অপশান এ। আরেকবার তোমাদেরকে বলছি, যখন বলবে যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত, তখন আমরা করব ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3। আর যদি স্পেসিফিক বলে দেয় ঘনকের তলের কর্ণের দৈর্ঘ্য, তখন আমরা বলবো ঘনকের তলের কর্ণের দৈর্ঘ্য হবে a√2। ঠিক আছে। এরপর হচ্ছে 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেনে বলেছে 9/cosec স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা প্লাস 5/1 প্লাস tan স্কোয়ার থিটা এর মান কত? tan স্কোয়ার থিটা এর মান কত? ঠিক আছে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কত? 9 এটা সমান আমরা লিখতে পারি 9 কোসেকটা ওপরে উঠলে হয় সাইন, তাহলে এখানে আছে কত? কোসেক স্কোয়ার থিটা, তাহলে উপরে উঠলে হবে সাইন স্কোয়ার থিটা হয়েছে, প্লাস 4 কোসেক স্কোয়ার থিটা প্লাস 5/1 প্লাস tan স্কোয়ার থিটা সমান হয় সেক স্কোয়ার থিটা। এটার ফর্মুলাটা তোমরা একটু দেখে নাও। এটার ফর্মুলা হয় সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে কি পাবো আমরা? সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা দেওয়া আছে, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটার জায়গায় আমরা বসাতে পারবো সেক স্কোয়ার থিটা। তাহলে এটা হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা, আর সেকটা যদি ওপরে ওঠে তখন হবে cos স্কোয়ার থিটা। সেকটা 1/sec থিটার সমান হচ্ছে cos থিটা। ঠিক আছে। তাহলে এখান থেকে যেহেতু সেক স্কোয়ার থিটা আছে, তাহলে হবে cos স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 cos স্কোয়ার থিটা হয়েছে। তাহলে কি পেলাম? যে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 cos স্কোয়ার থিটা। এখান থেকে কমন যাচ্ছে কত? 9। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান হয় 1। তাহলে এখান থেকে আমরা পাবো 9 × 1 সমান হচ্ছে 9। কি জানি? যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে মানটা বসিয়েছি। তাহলে 9 × 1 সমান 9। এরপর তোমরা অপশানটা দেখো, অ্যান্সার হচ্ছে অপশান এ। অপশান এ হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। এটা তো আমাদের লাস্ট এমসিকিউ, 6 দাগের এমসিকিউ। 6 দাগের কোশ্চেনে বলেছে যে 49টি পদের একটি রাশি তত্ত্বের 25তম পদ দেওয়া আছে। 25তম পদের মান দেওয়া আছে কত? 57। আর 26তম পদের মান দেওয়া আছে 62। হলে বলেছে যে মধ্যমা কত হবে? মধ্যমা সমান কত জানতে চাইছে। ঠিক আছে। এক্ষেত্রে তোমাদেরকে জানতে হবে যে মধ্যমা কিভাবে বের করতে হয়। তাহলে কোনো হচ্ছে সংখ্যা তথ্যের ক্ষেত্রে বললে ভুল হবে, কোনো যে তোমার রাশি তথ্যের ক্ষেত্রে দেখতে হবে ওই রাশি তথ্যে মোট কতগুলো রাশি আছে। ঠিক আছে। এখানে যেমন দেওয়া আছে রাশির সংখ্যা হচ্ছে 49টি। ঠিক আছে। এই যে 49, এটাকে আমরা n অক্ষর দ্বারা ডিনোট করি, যে কতগুলো রাশি তত্ত্বের মধ্যে কতগুলো রাশি আছে সেটাকে আমরা n অক্ষর দ্বারা ডিনোট করি। এই n এর দুটো কেস হতে পারে, যে n এর মানটা অযুগ্ম হতে পারে, n এর মানটা অযুগ্ম হতে পারে, বা n এর মানটা কি যুগ্ম হতে পারে। n এর মান যদি অযুগ্ম হয় তখন হচ্ছে তোমার রাশি তথ্যের মধ্যমা হবে, কত? n + 1/2 এততম পদ। কি বললাম ভালো করে
শোনো যে এন এর মান তোমার হচ্ছে রাশিতত্ত্বে এন এর মান যদি অযুগ্ম হয় তাহলে সেই রাশিতত্ত্বের মধ্যমা হবে n+1/2 তম পদ, ঠিক আছে, 2তম পদ। এন এর মান যদি যুগ্ম হয় তখন রাশিতত্ত্বের মধ্যমা হবে n/2 তম পদ প্লাস n/2+1 তম পদের গড়। বুঝতে পারলাম কি বলছি? যে এন এর মান যদি যুগ্ম হয় তাহলে রাশিতত্ত্বের মধ্যমা হবে n/2 তম পদ প্লাস n/2+1 তম পদ, এই দুটো পদের গড় মান। ঠিক আছে, তাহলে বোঝা গেছে তাহলে যুগ্ম হলে কি হবে আর অযুগ্ম হলে কি হবে। এরপর তোমরা দেখো যে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটার অ্যান্সার কি হবে। এখানে এন এর মান কি দেওয়া আছে, অযুগ্ম দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম কেস অনুপাতে যাবে। তাহলে এন এর মান যদি অযুগ্ম হয় তাহলে মধ্যমা কি হবে, মধ্যমা হবে n+1/2 তম পদ। তাহলে এন এর মান এখানে কত দেওয়া আছে, 49, তাহলে 49+1/2, তাহলে এখান থেকে পাবো কত আমরা, 50/2 সমান হচ্ছে 25তম পদ। এটা হচ্ছে তোমার 25তম পদ। তাহলে 25তম পদের মান এখানে কত দেওয়া আছে, 57। 25তম পদের মান হচ্ছে 57। তাহলে যে রাশিতত্ত্বটা দেওয়া আছে সেই রাশিতত্ত্বের মধ্যমান হবে হচ্ছে 57। এই 57 তোমাদের অ্যান্সারে নেই, তোমরা দেখে নাও, কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর হবে কত, 57। এটা হচ্ছে অ্যান্সার। হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা একটু লিখে নাও, 7797151981। এই নাম্বারে তোমরা সেকেন্ড সাবমিটিভের কোশ্চেনগুলো পাঠাও, কোশ্চেন পেলে আমি ক্লাস শুরু করব। তো আজকের ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আরেকটা জিনিস তোমাদের বলার আছে, যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।